এই লাস্ট ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হবে সবার জন্য। এই ভিডিওতে আমি কিছু সার্ভার নিয়ে কথা বলবো, টিকেট নিয়ে কথা বলবো। অলসো এর সাথে কিছু কমেন্টস নিয়ে কথা বলবো, যেরকম এসভি চিটস, যেগুলি শুটিং এর জন্য খুব ইম্পর্টেন্ট, কাজে দিবে, হেল্প করবে। এছাড়া আরো কিছু স্কিলস নিয়ে কথা বলবো, যেগুলি আমি এত বছর ধরে খেলে এসেছি, এগুলি জানি, আমি প্র্যাকটিস করেছি। এর মধ্যে বানি হপিং থাকবে, একটু এটা নিয়ে কথা বলবো। লাস্ট ভিডিওতে যে কটা ভিডিও, দুটো ভিডিও ছিল, কিছু বেসিক সেটআপ নিয়ে কথা বলেছি। আমার কিছু ফিডব্যাক এসেছিল, এবং এই ফিডব্যাকগুলির মধ্যে দেখা গিয়েছে যে দুই একজন অনেকদিন ধরে খেলে, কিন্তু এগুলি খেয়াল করে না কখনো, অথবা জানেও না। সো এটা অনেক সারপ্রাইজিং ছিল, বাট ভালো লেগেছে যে আমার ভিডিও ওদেরকে হেল্প করেছে। তা আমি একদিনও জানতাম না যে ওরা এই সেটআপেই খেলতো, ফুল সেটআপে খেলতো আর কি। সো আমি স্টার্ট করব সার্ভার দিয়ে। সার্ভারে দুই রকম সার্ভার হয়, একটাকে বলে লিসেনিং সার্ভার, যেটা আমরা গেমের ভিতর থেকে হোস্ট করি, নর্মালি সবাই ওটাই করে, ক্রিয়েট করে বটের সাথে খেলে। ওটা আমি কিছুক্ষণ পরে দেখাবো। আর যেটা নর্মালি আমরা জেডেক্স যেরকম, তারপরে অ্যাঞ্জেল ড্রপ যেরকম, ওরা ডেডিকেটেড সার্ভার হোস্ট করে। সো ডেডিকেটেড সার্ভার দেখতে ঠিক এরকম টাইপের। এটা অলরেডি আমি আগের থেকে রান করে রেখেছি, সো এটা দেখানোর জন্য। সো এটা একটা কনসোল টাইপের মতো, মানে ডস মডের মতো দেখা যায়। সো এটা এরকমই দেখতে হয় কনসোল মড। সো এখন এটা হচ্ছে ডেডিকেটেড সার্ভার। সো এটা বেটার রান করে, রিসোর্স কম খায়। এটা লাইনাক্সে হোস্ট করলে আরো বেটার পারফরমেন্স দিতে পারে। সো দিস ইজ হাউ ইট লুকস, মানে এই ডেডিকেটেড সার্ভার যেভাবে দেখছো, এটাই হচ্ছে ডেডিকেটেড সার্ভার। সো আমরা একটু এখন গেমের ভিতরে যাই। তার আগে আমি একটা জিনিস দেখাতে চাচ্ছি, যে লাস্ট কয়েকটা প্যারামিটার নিয়ে কথা বলেছিলাম। দিস টাইম প্যারামিটার নিয়ে আমি কথা বলবো না, আমি কথা বলবো বেসিক্যালি প্যারামিটার একটা কমেন্ট বাকি দিয়েছিলাম, ওটা দেখাবো। সেটা হচ্ছে টিকেট। টিকেটটা দেখাচ্ছি। সো টিকেটটা বসাচ্ছি কেন, কারণ আমি এখন ফর নর্মাল ইউজার্স, যারা ডেডিকেটেড সার্ভার হোস্ট করতে পারো না, অথবা যাদের কোনো আইডিয়া নাই, সো তারা ন্যাচারালি ইন গেম থেকে লিসেনিং সার্ভার দিয়ে তারপরে বটের সাথে প্র্যাকটিস করবে, অথবা শুটিং প্র্যাকটিস করবে। সো এই কমেন্টটা, এটা ইউজ করা উচিত। 128 মাইনাস টিক রেট 128, এগুলি আমি সব ইউটিউবে দিয়ে দেবো, সো তোমরা ওখান থেকে দেখে নিও। সো এই কমেন্টটা বসাই দিও প্যারামিটারের মধ্যে। এবং সো তোমার সার্ভারটা যেন, যখন তুমি হোস্ট করবা, মানে লিসেনিং সার্ভারটা, তখন এটা 120 টিক রেটে কাজ করবে। আচ্ছা, এখন টিক রেটটা কি? টিক রেটটা হচ্ছে বেসিক্যালি এইটা যেটা করে, এটা হচ্ছে যখন আমরা নর্মালি যে ম্যাচ মেকিং খেলি, ওখানে 64 থাকে। এখন 64 কেন ভ্যালভ দিয়েছে, এটা বিশাল বড় কাহিনী। কারণ 128 দিলে ওদের জন্য অ্যাফোর্ডেবল হতো না, এটা পসিবল হতো না। বাট 128 এ টুর্নামেন্ট খেলানো হয়, এবং 120 যত টিকেট তত বেটার। অ্যান্ড টিকেটে হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে তোমার খেলার যে ডাটাগুলি, যে স্ক্রিনশটগুলি, ওগুলি সার্ভার সাইডে পাঠানো হয়, এবং আবার সার্ভার সাইড থেকে সে রেসপন্স করে। সো এটা, মানে মনে করো 1 সেকেন্ডে কয়টা সে রিফ্রেশ পাঠাচ্ছে, কয়টা ইনফরমেশন পাঠাচ্ছে, এই জিনিসটাই আর কি। যত বেশি ইনফরমেশন পাঠাবে তত অ্যাকুরেসি বাড়ে আর কি। সো টিকেট এতটুকু পর্যন্ত বুঝে নাও, এরপরে বেশি ডেপথে না যাওয়াই বেটার, নতুন যারা আছো আর কি। আর যারা একটু ঘাটাঘাটি করতে চাও, তারা একটু গুগল করলেই পাওয়া টিকেটটা কি জিনিস, ভিডিও আছে ইউটিউবে, দেখতে পারো। সো এখন আমি একটু টিকেট শেষ হলো, এখন আমি একটু গেমের ভিতরে যাই। সো আমি গেমটাকে ফুল থেকে উইন্ডো মোডে নিয়ে যাব, কারণ অ্যাটলিস্ট আমার ভিডিওটা দেখতে পারবা। ওকে, এখন একটা জিনিস খেয়াল করবা, যে এটা ফুল স্ক্রিন উইন্ডো মোডে আছে। সো আমি জাস্ট এই জিনিসটার জন্য, যে ক্লিক করলে যে বাটনগুলি দেখাচ্ছে মাঝখানে, বুঝছি, রাইট বাটন, লেফট বাটন, 1 2 3 4 এগুলি দেখাচ্ছে। সো এই যে আমি কি কি বাটন প্রেস করতেছি কিবোর্ডে, যেন এটা দেখতে পারো, এই কারণে আমি ফুল স্ক্রিন উইন্ডো মোডে আসছি। সো লেটস স্টার্ট উইথ বট ক্রিয়েট করি।
বট ছাড়া সার্ভার হোস্ট দিলাম। সো বেসিক্যালি দেখবা এখানে টিক রেটটা 120 টিক রেট আছে, বিকজ আমি প্যারামিটারে 120 টিক রেট দিয়েছিলাম, এই কারণে 120 আসছে। তোমার যদি ওখানে কিছু না থাকে তাহলে 64 আসবে, যেটা ম্যাচ মেকিং এ থাকে সচরাচর। সো এখন গেমে ঢুকি। ফার্স্ট যে জিনিসটা করব, আমি তোমাদেরকে একটু কয়েকটা কমেন্ট দেখাবো। কমেন্টগুলি হচ্ছে বেসিক্যালি তোমাদের শুটিংটা ইমপ্রুভ করবে, শুটিংটা প্র্যাকটিস করার জন্য। তারপরে এই যে গুলিগুলি কিভাবে স্প্রেড করে, রিকয়েল কি জিনিস, এগুলি বোঝা যায় আর কি পারফেক্টলি। সো এই কারণে এই কমেন্টসগুলি তোমাদের ইম্পর্টেন্ট। তার আগে আমি কিছু কমেন্টস দিয়ে আমি আমার দেখাচ্ছি। এসভি চিটস 1 এটা দিলাম, এখানে বাম দিকে দেখাচ্ছে অলরেডি এসভি চিটস চেঞ্জ টু 1। এটা না দিলে তাহলে তুমি শো ইম্প্যাক্টস নামতে পারবে না। শো ইম্প্যাক্টস 1। এখন শো ইম্প্যাক্টসটা যেটা করে সেটা হচ্ছে গুলি করলে কালার প্যালেটসগুলো দেখা যায়, একটা সার্কেল স্কোয়ার টাইপের শেপে দেখা যায় কোথায় গুলিগুলি স্পট হচ্ছে। আচ্ছা, এখন এসভি শো ইম্প্যাক্টস এসভি চিটস 1 না দিলে তাহলে শো ইম্প্যাক্টসটা আসবে না। এই কারণে এসভি চিটস আগে এনেবল করে তারপরে তোমার ইম্প্যাক্টস 1 দিতে হবে। এই কমেন্টসগুলি সব ইউটিউবে দিয়ে দিব। এই শুদ্ধা এসভি চিটসে কিছু সুবিধা আছে, যেরকম আমি যদি কনসোল মোডে নো ক্লিক লিখি তাহলে আমি মুভ করতে পারবো, এইভাবে ফ্রিলি মুভ করতে পারবো। সো এগুলি খুব হেল্প করবে তোমাদের কোনো স্ট্র্যাটেজি যদি বানাতে চাও অথবা ম্যাপের কর্নার বিল দেখতে চাও, সো এটা খুবই কাজে দিবে। অলসো আবার যদি তুমি নো ক্লিক লেখো কনসোলে তাহলে তুমি পড়ে যাবে, সো মানে নর্মাল মোডে চলে আসবে। সেটা তোমার ট্রাই করতে পারো এই এসভি চিটস অন করে। অ্যান্ড এই সুদ্ধা তুমি চাইলে ইচ্ছা মতো রিপন নিতে পারো। ফর এক্সাম্পল গিভ স্পেস রিপন আন্ডারস্কোর AK-47, তাহলে সে AK-47 দিবে। যদি M4 চাও M4A1 দিবে। যদি অফ চাও AWP তাহলে অফ দিবে। সো এরকম করে তুমি চাইলে ফ্ল্যাশ আনতে পারবা, ফ্ল্যাশ ব্যাং। সো এখানে ফ্ল্যাশ ব্যাং আসলো। সো এরকম ফ্ল্যাশ ব্যাং, গ্রেনেড, স্মোক এগুলি সব আনতে পারবা। অ্যান্ড এছাড়া যেটা হবে যে এগুলি তোমরা প্র্যাকটিস করতে পারো, মানে ইচ্ছা মতো ফ্ল্যাশ নিয়ে আসে, স্মোক নিয়ে এসে এগুলি প্র্যাকটিস করতে পারো। এখন যেটা দেখাবো সেটা হচ্ছে নো ক্লিপ গেল, এসডি চিটস গেল, শো ইম্প্যাক্ট গেল, রিপোর্ট কেমনে আনতে হয় দেখলাম, ফ্ল্যাশ আনতে হয় কেমনে, গ্রেনেড আনতে হয় কেমনে, এগুলি সব কমেন্টসগুলো আমি ইউটিউবে ডিটেলস দিয়ে দেবো। এখন আমি কিছু স্কিলস নিয়ে কথা বলবো। লেটস স্টার্ট উইথ নতুন প্লেয়ারদের যে সমস্যাটা হয়। নতুন প্লেয়াররা যখন আসে বেসিক্যালি তাদের মাউস সেটআপ ঠিক থাকে না, দেখা যায় যে সেন্সিটিভিটি প্রচন্ড হাই থাকে। এই কারণে যখন এইম করতে চায় তখন মাউসগুলি কাটে, এরকম কাটতে থাকে, এরকম কাটতেছে, দৌড়াচ্ছে তো কাটাচ্ছে, বেশি চলে যাচ্ছে তো কাছে ঠিক নেই, তখন বোঝা যায় যে সে বেশি সেন্সিটিভিটি বেশি ইউজ করতেছে। বেসিক্যালি সেন্সিটিভিটি বেশি না ইউজ করে এটা কমায় একটা স্মুথনেসের মধ্যে আনতে হবে, যেন বেসিক্যালি যখন তুমি মুভ করবা তোমার কার্সরটা একটা পজিশনে থাকতে পারে। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা বেটার শুটারের জন্য। এই জিনিসগুলি খুব প্র্যাকটিস করা দরকার। দেখা যায় যখন আমি কর্নারিং করছি আমি সবসময় কার্সরটা হেড লেভেলে রাখছি এবং খুব স্মুথ ভাবে যাচ্ছে, আমার এইমগুলি খুব স্মুথ ভাবে যাচ্ছে। এই জিনিসগুলি খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা প্লেয়ার যখন নতুন সিএস খেলা শুরু করে দেখা যায় যে সবসময় পায়ের লেভেলে এইম থাকে, কার্সরটা সবসময় পায়ের লেভেলে থাকে, যেটা খুবই বাজে জিনিস। কারণ পায়ের লেভেলে কেন থাকবে, মাথা লেভেলে থাকবে, হেড লেভেল না। সো হেড লেভেলে থাকাটা হচ্ছে সবচেয়ে বেস্ট, বিকজ ফর এক্সাম্পল এখন যদি তোমার পায়ের লেভেলে থাকে, তুমি যদি শুট করতে যাও তোমাকে উঠায় মাথা থেকে নিতে হবে অথবা বডিতে গুলি লাগাতে হবে, তুমি যদি এরকম রাখো এটা উঠাতে তো সময় লাগবে অনেকখানি। সো মেজর যারা প্রবলেম নতুন প্লেয়ার আসে তাদের দেখা যায় যে পায়ের মধ্যে অথবা পায়ের না তার নিচেও এম থাকে, এর উপর দৌড়াতে থাকে, এইভাবে দৌড়াতে থাকে। সো এরকম ভাবে দৌড়াতে হবে না, জিনিসটা আসলে হেড লেভেলে রাখতে হবে, মাথার লেভেলে রাখতে হবে, যেন তোমার এত টাইম না লাগে যেন এটা উঠায় নিয়ে শুট করতে হয়। সো ন্যাচারালি
তুমি এখন মনে করো এখানে একটা প্লেয়ার দাঁড়ানো, তোমার যে তাকায় আছে, ঠিক আছে? আর তুমি যদি এইভাবে এসে দেখতে যাও, তারপর এইভাবে টাইনা এখানে আনতে যাও, সো এটা অনেক টাইম লেগে যাবে। তার মধ্যে তুমি শেষ, যদি ও তোমার মাথার মধ্যে এম করে রাখে অলরেডি আগের থেকে। তো বেসিক্যালি যেটা করবা সেটা হচ্ছে হেড লেভেলে নিয়ে যাওয়া, জিনিসটা হেড লেভেলে নিয়ে রাখবা। সো যখন তুমি বের হবা, এখানে যেন এইমটা থাকে, নট হেয়ার। এখানে থাকলে তুমি প্লেয়ারটাকে মারতে টাইম লেগে যাবে। সো ও সবসময় অ্যাডভান্টেজে থাকবে। সো সবসময় মনে রাখবা হেড লেভেলে যেন তোমার কার্সরটা মুভ করে সবসময়। সো এই কার্সর প্লেসমেন্টটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ভালো প্লেয়ারদের জন্য। সো এইটা প্র্যাকটিস করতে হয় প্রচুর এবং টাইম লাগে। প্রত্যেকটা স্পটে এক এক রকম, যেরকম একটু হায়ার গ্রাউন্ডে গেলে এখানে হেড লেভেলটা ডিফারেন্ট হবে, একটু নিচের দিকে হবে। আবার নিচে থাকলে একটু উপরের দিকে হবে। সো এই জিনিসগুলি খেয়াল করতে হবে। আমি খেয়াল যদি না করে তাহলে তোমার শুটিং বাজে হবে এবং তোমার থেকে অপোনেন্ট বেশি সবসময়, যে ভালো শুটিং, যে বেশি প্র্যাকটিস করছে, যার হেড লেভেল বেটার, সে সবসময় অ্যাডভান্টেজে থাকবে, তুমি সবসময় মাইর খাবে। সো দ্য মেইন রিজনে হচ্ছে ফার্স্ট যে জিনিসটা ইমপ্রুভ করা উচিত সেটা হচ্ছে হেড লেভেলটা। হেড লেভেলটা আচ্ছা, হেড লেভেল এর পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে রিকয়েল কন্ট্রোল। এখন আমি তোমাকে দেখাই, স্প্রে যদি করি, ফর এক্সাম্পল আমি ডাইরেক্ট স্প্রে করে দেখাই। সো দেখবা গুলিটা স্প্রেড করে উপরে চলে যাচ্ছে। সো ন্যাচারালি আমরা অনেকজন জানি এটা কিভাবে স্প্রেড করতেছে, রাইট? সো এই জিনিসটাতে হয় কি, ন্যাচারালি যখন কেউ গুলি করে, নর্মালি নতুন প্লেয়াররা, তখন মনে করো এখানে প্লেয়ারটা আছে, সেরকম গুলি করতে থাকে। সো এরকম যদি গুলি করে, তাহলে তুমি ইমাজিন করো যে এখানে ৩-৪টা গুলি লাগার পরে সব গুলি কিন্তু উপরের দিকে চলে গেছে। আমি আবার দেখাই। সো সে জানেও না যে ওর গুলিগুলি কোন দিক দিয়ে যাচ্ছে। সো এটাকেই বলে আহ, তোমার রিকয়েল। সো যখন কেউ ফায়ার করে, তো স্পেশালি পুশের জন্য পুশের জন্য জিনিসগুলি উপরে উঠে যায়। এটা ন্যাচারাল ফিজিক্স, এটা তোমরা নিউটনের থার্ড ল দেখলে বুঝবা। সো এখন এটা গেমের মধ্যেও ইনকর্পোরেট করেছে, এখন এটাকে কন্ট্রোল করতে হবে তোমাদের। গেমের মধ্যে যেহেতু আছে, এটাকে কন্ট্রোল করতে হবে। এখন আমি এমন এলাম। সো যেটা করবা, যখন শুটিং করবা, শুটিং করার সময় সবসময় নিচে কান। সো আমি যেহেতু অনেকদিন ধরে খেলি না, একটু প্র্যাকটিস করিনি, এই কারণে আমার তো বাজে হয়। সো এগুলি যেরকম খুব নাম করা প্লেয়াররা মুখস্থ থাকতো, কিভাবে কোন দিকে নিতে হবে কোনটা, তাদের মুখস্থ। সো আমি যদি দেখাই, নিচের দিকে আনি সবসময় এইভাবে। সো আমি যেটা করি, আমি শুট করা শুরু করি, দেন আমি আস্তে আস্তে নিচের দিকে নামানো শুরু করি কোনটা। So এই টাইমিংটা অনেক ইম্পর্টেন্ট, কি কত কত সময় তুমি এটা নিচের দিকে নামানো শুরু করবে, কতটুকু কয়টা গুলি হওয়ার পরে তুমি নিচের দিকে নামানো শুরু করবে, এটা তোমার প্র্যাকটিসের উপরে। সো ন্যাচারালি এম ফোর তো দেখি কয়টা গুলি পরে সে উপরে উঠে শুরু করেছে। সো এখানে দেখছি 1, 2, 3, 4। সো ফার্স্ট গুলির পরে সে উঠা শুরু করছে। সো এটা মনে রাখতে হবে যে ফার্স্ট গুলির সাথে সাথেই আস্তে আস্তে নিচে নামাতে হবে। সো এটা তোমাকে বুঝতে হবে যে 3টা 4টা 5টা গুলি সে কোথায় উঠেছে। সো ও এতটুকু পড়েছে, যদি এত উপরে উঠে, এটাকে ঠিক অত লেভেলে নিচে নামাতে হবে। তাহলে ও 1, 2, 3, 4, 5 মানে এই 5টা গুলির মধ্যেই সে মরে যাবে। সো 5টা গুলি তোমার লাগাতেই হবে। সো এই পর্যন্ত তোমার নামাতে হবে। এটা যতটুকু উপরে উঠছে, ঠিক অত ডিস্টেন্স নিচে নামাতে হবে। এবার টাইমিংটা তোমার বোঝা লাগবে। সো এই প্র্যাকটিসগুলি খুব ইম্পর্টেন্ট। সো আমি 5টা গুলি বেশি করি না। আরো যদি বেশি এক্সপার্ট হতাম তাহলে আমি এই জিনিসটাকে আরো নামাতাম আর কি। সো এই প্র্যাকটিসগুলি যদি করো, তাহলে দেখা যাবে তোমাদের রিকয়েল কন্ট্রোলটা অনেক বেটার হবে। বডিতে বেশি ড্যামেজ খাবে। আহ, উপর দিয়ে, মাথার উপর দিয়ে সব গুলি চলে যাবে না। সো এটা তোমাদের মুখস্থ করতে হবে। সো এখন যেটা করবো সেটা হচ্ছে, আচ্ছা, এখন গেল রিকয়েলটা গেল। তো তোমরা একটু AK-47 এর রিকয়েলটা দেখি। এটা যেহেতু M4 টা দেখলা, সো এটা এখন M4 এর থেকে একেটা আরো বেশি ডিফিকাল্ট।
একেতে একটা সুবিধা আছে যে এক গুলিতে যদি মাথায় লাগে তাহলে মরবে, বিকজ ড্যামেজ বেশি দেয়। M4 বা ফার্স্ট গুলিতে মরবে না যদি হেলমেট থাকে অপোনেন্টের। হেলমেট থাকলে তুমি এক গুলিতে মারতে পারবে, তোমার দুইটা গুলি অথবা একটা হেডশট লাগার পর বডিতে ড্যামেজ দিয়ে মারতে হয়। সো যদি যদি তোমার না থাকে, হেলমেট না থাকে, তাহলে তুমি এক গুলিতে মারতে পারবা M4 দিয়ে। বাট একে যদি হেলমেট থাকে তুমি এক গুলিতেও মারা যাবে, অসুবিধা নেই। বাট একটা জিনিস খেয়াল করতে হবে, একে গুলি একটু র্যান্ডম। সো আমি যদি দূরে কোথাও শুট করি, এগুলি তো এত ক্লিয়ার দেখা যাবে না ভিডিওতে, বাট তোমরা যদি চেষ্টা করো এইচবি চিটস আর এইচবি শো ইম্প্যাক্টস, তা দেখবে একের গুলি সবসময় এক জায়গায় লাগছে না, ঠিকমতো লাগছে না, একটু র্যান্ডম, যখন একটু নিচে লাগছে। সো এই দেখা যাবে মাঝে মাঝে সবাই বলে যে কেন গুলি লাগে না, মানে হেডশট মারলাম কেন লাগছে না, এটা কি কোনো সেটিংস এর সমস্যা, সার্ভারের সমস্যা? না, AK-47 এ একটু র্যান্ডম যায়। আমি এটা CS:GO তে দেখছি, সোর্সে একটু বেটার ছিল, এই কারণে হেডশট মাঝে মাঝে একেতে মিস হয়। এটা সেম ক্ষেত্রে M4 এও হয়, যে একটা জায়গায় মারলাম এত দূরে, দাঁড়ায় মারলাম, কোনো কিছু হলো না, কিন্তু তাও র্যান্ডম হচ্ছে। কিন্তু আমার কাছে মনে হয় যে M4টা র্যান্ডম হলেও M4টা মাঝে মাঝে ভালোই কাজ করে, বেটার দেন AK আর কি। সো এগুলি আসলে তোমাদের স্টাডি করতে হবে বসে বসে, যে কিভাবে গুলিগুলি স্প্রেড হচ্ছে, ফার্স্ট গুলিটা কেমনে লাগছে, এগুলি চিন্তা করতে হবে। এখন রিকয়েলের পরে যে জিনিসটা আমি ডিসকাস করবো সেটা হচ্ছে বার্স্ট ফায়ার। বার্স্ট ফায়ার বেসিক্যালি হচ্ছে 3-4টা করে গুলি করা, যেরকম ব্রেক 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 করে ফায়ার করা। সো এটা হচ্ছে বার্স্ট ফায়ার। বার্স্ট ফায়ারের সুবিধা হচ্ছে যে তুমি পুরো স্প্রে করে জিনিসটাকে নষ্ট করছো না। তোমাকে কি বলছি সেটা হচ্ছে ন্যাচারালি বেশিরভাগ প্লেয়াররা এরকম ধরে রাখে। ধরার থেকে তুমি যদি ক্রাশ ফায়ার করো, সো ড্যামেজগুলি বেশি খাবে। একটু গ্যাপ দিয়ে পুরোটা না ধরে রেখে, কারণ হচ্ছে যদি পুরোটা ধরে রাখো, সে গুলিটা উপরে উঠতে থাকে এবং অনেক বাজেভাবে সে স্প্রেড করা শুরু করে, যত ধরে রাখবে। সো এই কারণে তুমি যেটা করো সেটা হচ্ছে 5টা গুলি করে 4টা গুলি করে বার্স্ট করো না, তাহলে বেটার। আমি এই বেসিক্যালি এইভাবেই খেলি, অ্যান্ড এটাকে বার্স্ট ফায়ার বলে। আরেকটা হচ্ছে, আরেকটা টেকনিক হচ্ছে ট্যাপ ফায়ার। এটা 1.6 এ ছিল, সোর্সে ছিল, এটা অ্যাকুরেট ছিল। 1.6 এ ডেডলি অ্যাকুরেট। সেটা হচ্ছে ট্যাপ ট্যাপ করে ফায়ার করে, স্টিল অ্যাকুরেট, কিন্তু 1.6 এর মতন না। 1.6 একটা জায়গায় মারতে থাকবে, ওটা একটা জায়গায় উঠবে, বাট এটাতে হয় না। ট্যাপ ফায়ার আমি বাটনে একটা 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 করে ক্লিক করতেছি, নট লাইক যে ধরে রেখে ছেড়ে ছেড়ে দিচ্ছি। সো এটা হচ্ছে ট্যাপ ফায়ার, মানে টাস টাস করে ক্লিক করা একটা একটা করে। এটা হচ্ছে ট্যাপ ফায়ার, ট্যাপিং বলে এটাকে সামটাইমস। সো এটা ট্যাপ, এটা বার্স্ট, আর এটা স্প্রে। আচ্ছা, এখন দ্য নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা আমি বলবো যে সবাই ভুল করে, সেটা হচ্ছে নতুন প্লেয়াররা দৌড়ায় দৌড়ায় শুটিং করে এবং জানে না কিভাবে গুলি স্প্রেড করে। তো আমি এখানে দেখাবো যে কেমনে গুলিটা স্প্রেড করে, তোমরা বুঝতে পারো যে দৌড়ায় দৌড়ায় যদি গুলি করো কখনোই লাগবে না, খুব কম চান্স যে লাগতে পারে ধাপ করে। সো আমি দৌড়ায় দৌড়ায় একটা গুলি করি, দেখো তাহলে এক্সাম্পল দেখো যে কিভাবে গুলি স্প্রেড করছে। সো দেখো স্প্রেড গুলি খুবই উইয়ার্ড, মানে কোনো জায়গার মতো পড়েনি, তুমি যেখানে মারছো সেখানে গুলি লাগিয়ে নি। আবার দেখেন, এখানে দেখে নড়ার সময় স্পেশাল। সো আমি দৌড়ায় সামনে আঘাত থাকি, দেখো এই জায়গাটা। এই যে গুলিগুলো হচ্ছে কোথায়, এই পর্যন্ত বিল্ডিং এর উপরে চলে গেছে গুলি। সো দৌড়ায় দৌড়ায় কখনো মারবে না। সো ইভেন ওয়াকিং স্পিডেও অত অত ভালো লাগে না। সো এটার কারণটা কি, এটার রিজনটা কি? এটা হচ্ছে গেমের একটা ফাংশন, একটা ইঞ্জিনের কাজ করে এভাবে, এভাবে প্রোগ্রামিং করা গেমটা। মেইনলি যখন তুমি দাঁড়ায় মারবা,
মানে নড়তেছো না, তখন সবচেয়ে বেস্ট শুটিংটা হবে। এবং এটার সাথে আরেকটা টেকনিক রিলেটেড, সেটা হচ্ছে স্ট্র্যাফিং। স্ট্র্যাফিং হচ্ছে যে লেফট রাইট, লেফট রাইট। সো এটাকে আমরা স্ট্র্যাফিং বলি, মানে এডি এডি করি যে আমরা করতেছি। সো তুমি দেখতে পাবে আমি এডি করে প্রেস করতেছি। সো এখানে যেটা হয়, আমি যখন থেমে গুলি করি তখন অ্যাকুরেট, বাট আমি যদি স্ট্র্যাফিং এর অবস্থায় গুলি করি, গুলি কোনোভাবেই ঠিকমতো জায়গায় লাগবে না কখনো। সো এটা স্ট্র্যাফিং এর টেকনিক। সো স্ট্র্যাফিং এর একটা বিশাল বড় ফাংশন আছে এখানে। এখন এটা অনেক পুরাতন একটা টেকনিক। এটা আমি জর্জকে দেখে শিখেছি, অনেকের পুরানো প্লেয়ার, টার্মিনেটর ইভলিউশনে খেলে, ওর শুটিং দেখে শিখেছি। তারপর জিষ্ণুর শুটিং দেখে শিখেছি এটা কিভাবে করে। আর এরকম অনেকজনের কাছ থেকে যখন অবজার্ভ করতাম, তো প্রথম প্রথম তো খেলতে পারতাম না ঠিকমতো, সো ওদেরকে দেখে দেখে এই জিনিসগুলো শিখেছিলাম। সো তোমাদেরও কাজ হচ্ছে যে এই জিনিস তোমাদেরকে দেখে দিচ্ছি আমি, তোমরা যেন আরো ফাস্ট শিখতে পারো এবং এটা কাজে লাগাতে পারো। সো বেসিক্যালি স্ট্র্যাফিং, এটা ব্রেকিং আছে। ব্রেকিং এ তোমার রিপোর্টটা রিসেট করে। এটার মানে কি? এটার মানে হচ্ছে আমি বাম দিকে এসে দাঁড়ায় শট নিলাম, সো এটা অ্যাকুরেট হলো। সো এইরকম দাঁড়ায় দাঁড়ায় শুটিংটা করলাম। আমি যখন নড়তেছি তখন কিন্তু আমি গুলি করতেছি না, তাহলে গুলিটা কখনোই ঠিক মতো জায়গায় লাগবে না। সো আমি যখন দাঁড়াচ্ছি তখন আমি শুটিংটা করছি, আমি যখনই দাঁড়াচ্ছি তখন আমি শুটিংটা করছি, যখনই দাঁড়াচ্ছি আমি শুটিংটা করছি। সো এইটা হচ্ছে খুবই বিশাল বড় একটা মেইন রিজন এই টেকনিকটা, যে নতুন প্লেয়াররা মিস করে এবং ওরা কি করে দৌড়ের উপরে গুলি করতে থাকে। এটা কোনোভাবে জীবনে লাগবে না, যে জায়গায় তুমি পয়েন্ট করে মারছো কখনোই লাগবে না, আনটিল এক্সেপ্ট যদি একদম এনিমি যদি কাছে চলে আসে, তখন এটা এইভাবে স্প্রে করা ছাড়া কোনো উপায় নেই। সো এটা তখন তোমার করতেই হবে। সো এরকম ডিস্টেন্সে যদি এনিমি চলে আসে তখন তোমাকে স্প্রে করতেই হবে, কোনো উপায় নেই। বাট এই রেঞ্জে অথবা লং রেঞ্জে কখনো এই জিনিসটা করা উচিত না। সো তখন কিভাবে খেলবে তাই তুমি? বেসিক্যালি তখন খেলবা হচ্ছে যেটা আমি টার্মিনেটর জর্জের কাছে শিখছি। ও যেটা করতো সেটা হচ্ছে বেরের একটা শট নিত, বেরের একটা শট নিত। সো আমার এই যে গুলিগুলি এখানে দেখলাম কিভাবে করলাম জিনিসটা, এটা কিন্তু সিম্পলি ব্রেকিং এর উপরে স্ট্র্যাপ করে সে ব্রেক করে শুটটা করছি, স্ট্র্যাপ করে রাইট সাইডে দাঁড়ায় শুটটা করছি। আহ, এখন এটা লট অফ প্র্যাকটিস লাগবে, ভালো কিবোর্ড লাগবে এই জিনিসটা অ্যাচিভ করতে হলে। আমার আমার যেরকম অত ভালো অবস্থা নাই, বাট তাও আমার অ্যাকুরেসি খারাপ না। সো এখানে সব কনসেন্ট্রেট হচ্ছে। আমি আমি যদি জানি এনিমির মাথা এখানে, বের হওয়ার সাথে সাথে আমি এখানে একটা থাপ করে শুটিং করলে, শট নিলে ওই মাথায় লাগলেও তো ডেড, ও বুঝবে না কি হলো, জাস্ট দেখার সাথে সাথে মরে যাবে। এগুলি ব্লাইন্ড শট বলে। সো ব্লাইন্ড শটগুলি জাস্ট তুমি জানো তোমার এনিমিটা এখানে, সো তুমি জাস্ট বেরো একটা শট নিবা, বেরো একটা শট নিবা, বেরো একটা শট নিবা। তো আমি যেটা কথা বলতেছি এবং এট দ্য সেম টাইম তোমাদের দেখাচ্ছে যে এই কারণে আমার অ্যাকুরেসি হচ্ছে না, বাট খেলার সময় এটা আরো মনোযোগ দিয়ে অ্যাকুরেট করতে হবে। তোমরা জাস্ট মনে রাখো যে বেরের শটটা নিবা, সো মনে করো যে হেডের মধ্যে লাগতে পারে। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা টেকনিক। ফর এক্সাম্পল, যদি কেউ একটা অপার থাকে এই সাইডে, তুমি একটা জাস্ট ডজ করলা, ও তোমার হাত দেখেই একটা শট নিল। ফর এক্সাম্পল, একটা শট নিল, মিস করলো, তুমি দেখলাও না, ওকে দেখা লাগবে, তোমার হাতটা দেখছে, সো ওর শটটা মিস করবে, ওর সাথে সাথে ব্যাক করার চেষ্টা করবে। সো জিনিস হবে এরকম করেই শট নেওয়া, এরকম দেখার সাথে সাথে শট নিলে আওয়াজ পেলে বের হয়ে যাবে, সাথে সাথে বের হয়ে শটটা নিবা। সো এগুলি অনেক টেকনিক, এগুলি প্র্যাকটিস লাগে, পারফেকশন আনতে হয়। এটা দেখবা যে দীপাকে করতে দেখবে বেশি সার্ভারে, ডেভিয়ান এই জিনিসটা করে। সো ও এগুলি আমাদেরকে দেখে দেখে শিখছে এত বছর ধরে। এখন এই যে স্ট্র্যাফিং, ব্রেক, এই ব্রেকটা প্র্যাকটিস করতে হবে তোমার নতুন প্লেয়ারদের জন্য। এটা একটু ডিফিকাল্ট হবে প্রথম প্রথম, বাট এটা প্র্যাকটিস করতে করতে এসে পড়বে। বাট রিমেম্বার, এটা কিবোর্ডের উপরে খুবই ডিপেন্ডেন্ট। সো কিবোর্ড যদি ভালো না হয়, তুমি এটা অ্যাচিভ করতে তোমার কষ্ট হয়ে যাবে। দেখা যাবে বেশি বডি বের হয়ে গেছে, তারপরে বাম দিকে আসতে আসতে মানে ব্রেক দিতে দিতে সে অলরেডি অনেকখানি বের হয়ে গেছে। এই জিনিসগুলি দেখা যায় যে নতুন প্লেয়ারদের সাথে হয়, বিকজ ওদের কিবোর্ডটা অত ভালো থাকে না। আচ্ছা,
এখন এই যে টেকনিকটা, এটা ফিজিক্সটা হচ্ছে যে বেসিক্যালি যখন আমি ডি চাপছি, এই যখন এই চাপ দিব তখন এটা রিসেট হয়ে যাবে। এর সাথে সাথে ক্লিক করে ছেড়ে দিবি, আমি ধরে রাখবো না এটা। সো ডি চেপে ধরে রাখলাম, এ চাপ দিলাম, দিয়ে ছেড়ে দিছি কিন্তু আমি, এ চাপে ডি ছেড়ে দিছি কিন্তু আমি, তাহলে রিসেট হয়ে যায়। মানে হয় কি রিকয়েলটা রিসেট হয়ে যায়। আমি এক্সাম্পল দেখাই এরকম। সো এটা রিসেট হয়ে যায়, রিপনটা রিকয়েল রিসেট হয়ে যায়। এটার এখন যদি আরো এক্সপ্লেন করতে যাই এটা একটু সময় লাগবে, বাট আমি এতটুকু বলবো যে এরকম ব্রেক করে শট, মানে দাঁড়ানো অবস্থায় শটটা দেবে, কিন্তু মুভমেন্টটা খুব যেন ফাস্ট, রিপোর্টে রিসেট হয়ে যায়। তো ন্যাচারালি এখন সিএস গোতে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে যে স্ট্র্যাফিংটা খুব ছোট ছোট স্ট্র্যাপ করলে, খুব ছোট ছোট ব্রেক দিয়ে যদি শুট করো, তাহলে সে সুন্দর মতো একটা স্পটে লাগে। সো ফর এক্সাম্পল আমি রেড ডটটা কথা বলছি, আমি ছোট ছোট ব্রেক নিয়ে শট নিচ্ছি। সো অনেক কনসেন্ট্রেটেড, আমি ছোট 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 ব্রেক নিচ্ছি। সো এটা খুবই কাজের, যদি একটা হেডশট মিস হয়ে যাওয়া, একটু স্ট্র্যাপ করে আবার সেটা নাও। সো এখানে যে লুকায় বেসিক্যালি সে হেডশটটা খাবে যদি ফার্স্ট একটা মিসের কোনো চান্সে। সো ছোট ছোট স্ট্র্যাপ নিয়ে ছোট ছোট ব্রেক দিয়ে দিয়ে শটটা নেবে। সো এটা খুবই প্র্যাকটিস করতে হবে। মানে তোমার জাস্ট মনে রাখতে হবে, তুমি যখন শুটটা করবে তখন যেন তুমি দাঁড়ানো অবস্থায় থাকো। সো এখন এই জিনিসটা তোমাদের প্র্যাকটিস করা লাগবে, যে এই এই স্ট্র্যাপিং জিনিস তোমাদের প্র্যাকটিস করা লাগবে, অনেক সময় লাগবে এটা। তো এটা প্র্যাকটিস করো, যারা নতুন আছে এগুলি প্র্যাকটিস করো। আচ্ছা, এছাড়া তোমাদের হপিং, বানি হপিং আছে, এটা আমি আস্তে আস্তে আসতেছি। সো ব্লাইন্ড শট, পিক শট, এগুলিকে ব্লাইন্ড শট, পিক শট বলে। এখন দেখাবো রিপনটা রিলোড। রিপন রিলোড একটু ফাস্ট করা যায়। এটা আমি আগে করতাম, সোর্সে করতাম, মাঝখানে প্র্যাকটিস যেহেতু খেলতাম না দেখে ঘুরে গিয়েছিলাম। সো কয়েকদিন আগে সাইমনকে দেখে মনে পড়ছে আর কি, ও এক্সপ্লোর আর কি। সো ওকে দেখে মনে পড়লো যে এই জিনিসটা টেকনিকটা ভুলে গেছিলাম। সো এই টেকনিকটা হচ্ছে বেসিক্যালি তোমার রিপনটা রিলোড করার সময়, ফর এক্সাম্পল রিলোড নর্মালি যদি করো এত টাইম লাগে, আর যদি তুমি ফাস্টার রিলোড করতে চাও, কিউ চাপ দিয়ে রিলোড করবে, তাহলে তাড়াতাড়ি রিলোড হবে। এই জিনিসগুলি খেয়াল রাখবে তোমরা একটু, এই টেকনিকটা। এটা তাড়াতাড়ি রিলোড হয়ে গেল। সো আমি কি করেছি এখানে, রিলোড করতে গেলাম, আমি কিউ কিউ চাপ দিয়ে কুইক সুইচ করে নিলাম, তাড়াতাড়ি রিপোর্টটা রিসেট হয়ে গেল, মানে রিলোডটা তাড়াতাড়ি হয়ে গেল। সিমিলারলি তুমি যদি কোনো তোমার ফ্ল্যাশ ব্যাং থাকে, আমি যদি ফ্ল্যাশ ব্যাং মারতে চাই, মারার পরেই আমি কুইক সুইচ চাপ দেবো। আবার দেখাচ্ছি। সো নর্মালি যেটা হয় যে কুইক সুইচ করলে তাড়াতাড়ি জিনিসটা বের হয়ে যায়, মানে রিপোর্টটা হাতে চলে আসে তাড়াতাড়ি। আর এমনি নর্মালি দেখো কত সময় লাগে, অনেক সময় লাগছে। সো আমি যেটা করবো, আমি কুইক সুইচটা তাড়াতাড়ি করবো, তাড়াতাড়ি রিপোর্ট হাতে চলে আসবে। সো এগুলি অনেক কাজে। তো ন্যাচারালি তুমি গ্রেনেড মারবা, কিউ চাপ দিতে হবে। তো কুইক সুইচ করলে তোমার রিপোর্টটা তাড়াতাড়ি হাতে চলে আসবে। সো এটা অনেক কাজে, শর্ট টাইমে তুমি জিনিসগুলি করলা। সো রিলোডটা দেখলা, কুইক সুইচটা দেখলা। এখন যেটা হচ্ছে বানি হপিং। এখন বানি হপিং কয়েকটা সার্ভার কমেন্ট আছে। এখন বানি হপিং নিয়ে অনেক দেখা, সিএসগো তে আজকাল বানি হপিং খুব কম করে, আর সোর্সে অনেক ইফেক্টিভ ছিল। অ্যান্ড বানি হপিং নিয়ে আমি যে কথাগুলি বলবো সেটা হচ্ছে কিছু সেট আপ তোমার দেখতে হবে। এখনো আমি জানি না সার্ভার, মানে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট বডিজে বানি হপিং অ্যালাউড কিনা, অ্যালাউ না, বাট আমি ইএসএল এ দেখছি কোনো, এটা নিয়ে কোনো রেস্ট্রিকশনস নাই। সো সার্ভার সাইডে এসবি দিয়ে একটা কমেন্ট আছে, এটা হচ্ছে স্টেমিনা, দুটা কমেন্ট। স্টেমিনা জাম্প কস্ট 0.080, এটা 0 করে দিতে হবে। এসবি স্টেমিনা ল্যান্ড কস্ট, এটা 0 করে দিতে হবে, তাহলে তুমি বানি হপিংটা করতে পারবে। আর বানি হপিং করতে হলে তোমার স্ক্রল বাটনে, স্ক্রল ডাউনে অথবা আপে তোমার জাম্প বাইন্ড করতে হবে। সো এই কমেন্টগুলি আমি সব দিয়ে দিই, যেরকম আমার
তাই হয় এম গেল ডাউন প্লাস জাম্প, এটা হচ্ছে কলমটা। সো তুমি স্পেসে প্রেস করে জাম্প করে তুমি বানি হপিং করতে পারবো না। এখন বানি হপিং কি জিনিস? বানি হপিং একটা খুবই কঠিন একটা টেকনিক। বানি হপিং করলে যেটা হয় সুবিধা, সেটা স্পিড বেড়ে যায়। নর্মালি দৌড়ানোর থেকে স্পিড বেড়ে যায়। এখন এই টেকনিকটা বাংলাদেশে ফার্স্ট আমরা ভয়েড নিয়ে আসি, তো আমাদের মধ্যে উসামা, আমি, তারপরে মানে জিউস নামে খেলতো, আরিফ, অ্যারো, এরা খুব ভালো খেলতো। এরপরে ফিউশন আসছে, তারপরে এক্সেল টিমের প্লেয়াররা প্র্যাকটিস করা শুরু করছে। এরপরে আস্তে আস্তে সবাই জিনিসটা গ্রো করছে, কিন্তু আমরা স্টার্ট করছিলাম বেসিক্যালি, এবং অনেক কষ্ট হয়েছে টেকনিকটা হাতে আনতে। এটা সময় লাগছে আমার, অলমোস্ট 1 মাস থেকে 3 মাসের মতো লাগছিল জিনিসটা হাতে আসতে। তখন আমরা কেউ জানতাম না কিভাবে করে। সো অনেক টাইমের বিষয় ছিল। সো টিকরেটের ব্যাপার ছিল, টিকরেটের জন্য হতো না, জাম্প মিস হতো। এগুলো অনেক ভেরিয়াস রিজনের জন্য আমরা করতে পারিনি প্রথমে, বাট এই কারণে সময় লেগে গেছিল বেশি। বাট আমরাই ফার্স্ট নিয়ে আসি। সো এই টেকনিকটা খুবই ডিফিকাল্ট টেকনিক, সবার জন্য ডিফিকাল্ট লাগতে পারে, বাট সিএসগোতে একটু ইজিয়ার হবে, বিকজ সোর্সের মুভমেন্ট স্পিডটা স্লো, যেটা হিসাব করে 1 ইনক্রিমেন্টে। গোতে হচ্ছে 1.3 ইনক্রিমেন্টে, মানে 1.6 এর স্পিডটা আমি ঠিক শিওর না, বাট ইটস ফাস্টার লাইক 1.6। সো তোমার হপিংটা একটু ফাস্ট মনে হবে, বা কাজ দুটির মতো করে। সো আমি আরেকটা কমেন্ট দেখাবো, সেটা হচ্ছে স্পিড দেখার জন্য। কেন তুমি স্পিড দেখবা, তুমি স্পিড বাড়ছে কেন, সেটা হচ্ছে সিএল আন্ডারস্কোর শো পিওএস পজিশন 1 দিয়ে দিবে। তো তুমি দেখবা আমার লেফট কর্নারে ম্যাপের ঠিক উপরে দেখবা যে ভ্যালোসিটি দেখাচ্ছে, ভিইএল ভ্যালোসিটি দেখাচ্ছে। সো ছুরি নিয়ে যদি হাঁটো দেখবা 250 দেখাচ্ছে, রিপন নিলে একে 250। তুমি যদি এখন অফ নাও, অফ নিলে 200। সো এরকম যত হেভি বিপদ নিবে তত স্লো হয়, বাট ছুরি নিলে সবচেয়ে ফাস্টার। সো ন্যাচারালি সবাই ছুরি নিতে পারে। সো 250-র ওপরে তুমি যদি স্পিড নিতে পারো, সেটা হচ্ছে হপিং হচ্ছে, মানে মানে তোমার স্পিড বেড়ে যাচ্ছে। সো এখন এটা কিভাবে পসিবল, কিভাবে পসিবল, এটা কিভাবে করা যায়? সো বেসিক্যালি তুমি যদি নর্মালি দৌড়ালে 250, সো এখন যদি আমি 250-র উপরে অ্যাচিভ করতে পারি, তাহলে আর বেটার হবে। সো আমি অনেকদিন ধরে প্র্যাকটিস করি না, আমার হাতে একটু উইক থাকতে পারে, আমি এখানে কথা বলবো না, আমি চেষ্টা করবো হপিং করে দেখানো, অ্যাটলিস্ট 250-র উপরে অ্যাচিভ করা। 300 ক্রস করতে পারবে না, সোর্সে 300 স্পিডের উপরে যাওয়া যেত, বাট সিএসগোতে লিমিটেশন করে দিয়েছে। সো এখন দেখেন কেমনে করতে হয়। বেসিক্যালি এখানে কিন্তু এ দিয়ে ডাব্লিউ দিয়ে স্টার্ট করবা সামনে, তারপর থেকে শুরু করবা তুমি ডি দিয়ে আর এ। সো এইভাবে জিনিসটা কাজ করবে। সো প্রথমে সামনে, তারপর লেফট হ্যান্ড রাইট। সো আমার বাম দিকের যে ম্যাপের ভ্যালোসিটি, এটা খেয়াল করো যে বাড়ে না স্পিডটা। তারপর আমার মিস হতে পারে, কারণ যেহেতু প্র্যাকটিস না হয়ে ধরে, এটা আমি চেষ্টা করবো। দেখো কি অবস্থা, জানলেই আছে। সো মাঝে মাঝে দেখবে যে 300 ক্রস করে। সো দিস ইজ লাইক তোমার স্পিড বেড়ে যাচ্ছে। সো এগুলি খুব কাজে দিবে। সো জাস্ট খেয়াল রেখো, আমি এ আর টি দিয়ে কিন্তু জাস্ট মুভমেন্ট করতেছি, জাম্প করতেছি। এখানে কিন্তু ডাব্লিউ প্রেস করতেছি না, কিন্তু আমার বডি কিন্তু ঠিকই যাচ্ছে। এটি হচ্ছে বানি হপিং। সো তোমাদের প্র্যাকটিস লাগবে। সো দুই রকম হপিং আছে, একটা হচ্ছে সার্কেল হপিং, একটা হচ্ছে সুইং হপিং, কি হপিং। সো এটা তোমাদের প্র্যাকটিস করতে হবে প্রচুর। এটা প্র্যাকটিস করতে করতে হাতে চলে আসবে। আমি যেহেতু অনেকদিন ধরে করি না দেখে আমার এটা ঝম পড়ে গেছে, কিন্তু আমি চেষ্টা করবো আবার এটা হাতে আনা। যদি আমি টুর্নামেন্ট খেলি, অবশ্যই আমি টুর্নামেন্টে খেলি না, যদি এই কারণে প্র্যাকটিস করা হয় না। সো জাস্ট জিনিসটা খেয়াল রাখো যে আমি কি করতেছি। আমাদের আমার যত বেস্ট দেখা হপিং করতে হচ্ছে আমাদের ভয়েডের প্লেয়ার উসামা, জি দিয়ে খেলতো। এরপরে আমি
ফিউশন টিমের প্লেয়ার যারা আইপিতে খেলতো তাদেরকে দেখেছি যে ওরা ওরা ৫টাই প্লেয়ার খুব ভালো হপিং করতে পারতো। তার মধ্যে রেমন্যান্ট, তারপরে আরিফ, আহ, এরা খুব দেখতাম যে বেশ ভালো খেলতো, হপিংটা বেশ ভালো করতে পারতো। সো ওয়ান অফ দ্য বেস্ট হপিং দেখা হচ্ছে উসামার। তারপরে আরিফ ছিল। আমার নিজেরটা আমি হপিং পারতাম না। তারপর কোড, ও ভালো হপিং করতো। হাল্ক আছে, মানে আমার বেশ কয়েকটা প্লেয়ার আছে এরা বেশ ভালো করছে পরে, আমরা স্টার্ট করার পরে আর কি। সো এটা খুবই একটা সুন্দর টেকনিক। তুমি যদি কাজে লাগাতে পারো দেখা যাবে সবার আগে তুমি পৌঁছায় গেছো জায়গার মধ্যে। সো আমার কাজ হচ্ছে এটাকে আমি 250-র ওপর উঠানো স্পিডটা। আমার পুরো ঝং হয়ে গেছে দেখি। আচ্ছা, হপিং এর সাথে একটা জিনিস আসে। নর্মালি যেটা করে মনে করো এখানে টেরো হয়ে একটা অপার অলরেডি তাকায় আছে। সো তুমি যদি এভাবে মুভ করো তুমি শিওরলি একটা শট খাবা। বাট তুমি যদি এখান দিয়ে আহ, এইভাবে বের হও, ফর এক্সাম্পল, খুব ফাস্ট কিন্তু মুভ হবে। সো এই কারণে সে তোমাকে ই করতে পারবে না, ধরতে পারবে না। সো এই জিনিসগুলো দেখতে হবে যে কিভাবে করা যায়। সো শর্টগুলি মিস হবে বিকজ তুমি অনেক ফাস্টার যাচ্ছ, নর্মালি খুব ফাস্টার যাচ্ছ। সো এই জিনিসগুলো মনে রেখো যে কেমন করবা। দেখবা এটা মাঝে মাঝে দীপা করে, বেশি বেশি কাজে দেখবে যে দীপা এরকম জাম্প করতে হবে। সো আবার দেখা যায় এটা তৌফিক স্লিং করে বেশি করে, মানে গুলি মিস করানোর জন্য। এই জিনিসগুলো খুব মানে ইফেক্টিভ। এগুলি কর্নার থেকে বের হওয়ার সময় তুমি জিনিসগুলি অ্যাপ্লাই করতে পারো। সো স্পিডে বের হবে, তো জাম্প, আবার ডান দিকে প্রেস করে রাখতে হবে স্ট্র্যাপিং, ডি প্রেস করলে জিনিসটা কাজ করবে। সো এগুলি প্র্যাকটিসের ব্যাপার, এগুলি একটু খেয়াল রাখো, ভিডিওতে দেখাবে খুব সুন্দর মতো। আমি তো এক্সপ্লেন করতে পারছি না, ভালো করে দেখাতে পারলাম না বিকজ অফ প্র্যাকটিস নেই অনেক ধরে। অ্যান্ড বানি হপিংটা করতে পারো, প্র্যাকটিস করলে খুব কাজে দিবে। আচ্ছা, এখন ড্যান্সিং বলে একটা জিনিস আমি ইউজ করি। যে আমি কথাটা বলি যে যার ড্যান্স যত ভালো সে তত সুন্দর শুটিং করতে পারবে। এটার মানেটা হচ্ছে যে বেসিক্যালি আমি AK-47 জিষ্ণুর ড্যান্সটা আমি বলি, ও যেটা করে। জিষ্ণুকে আমি অনেকদিন ধরে ওয়াচ করি, অনেক আগের থেকেই ওয়াচ করি। ও যেটা করে আমি বেসিক্যালি দেখলাম। জর্জ, জিষ্ণু, জর্জ যেটা করে সেটা হচ্ছে একটা ফিটনেস শট নেবে, একটা ফিটনেস শট নেয়, অথবা এরকম বেরোয় শট নিয়ে ঢুকে যায়, বেরোয় সাথে ঢুকে যায়, যেটা আমিও করি। আমি বেশিরভাগ এই জিনিসটা করি। বাট জিষ্ণু যেটা করে সেটা হচ্ছে ওর ড্যান্সটা হচ্ছে ও বের হয়ে এসে অর্ধেক মাঝখানে দাঁড়ায়, তারপর শট করে। বের হয়ে এসে তারপর শট করে নিবে। সো আমরা কি করি, আমরা ন্যাচারালি বের হয়ে এসে ব্রেক দিয়ে তারপর শটটা করি না। জিষ্ণু করবে যাবে বামে, ডানে এসে তারপর শটটা নেবে। এই 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 এই। ও কেমনি জানি করে, আমি পারি না আসলে, প্র্যাকটিস করে। সো এটা হচ্ছে জিষ্ণুর নিজস্ব স্টাইল। সো এরকম অনেক প্লেয়ারের অনেক রকম স্টাইল থাকে, ওরা এগুলো মাস্টার করে। এটা শুটিং এর জন্য ইম্পর্টেন্ট। একটা ড্যান্স, তুমি যদি ড্যান্সটা ঠিক মতো না করতে পারো তাহলে দেখা যায় তোমার গুলি ওলট পালট যাচ্ছে। যেরকম আমি যদি ড্যান্স ঠিক মতো না করি আমার গুলি একটা জায়গায় লাগেনি, সব আশেপাশে নিচে উপরে এদিকে এদিকে যাচ্ছে। সো ড্যান্সটা খুব ইম্পর্টেন্ট যে তুমি ঠিক মতো করছো কিনা। এখন তোমার অপোনেন্ট যদি ড্যান্সিংটা বেটার করতে পারে তোমার থেকে, তাহলে ও শুট করবে তোমাকে হেডে বেশি, বডিতে ড্যামেজ দিবে বেশি। আর তুমি যদি করতে না পারো তুমি তাহলে ধরা খাবা। সো এটা খুব ইম্পর্টেন্ট তোমার ড্যান্সিং এর উপর প্র্যাকটিস করা, মানে যেটাকে ড্যান্সিং বলি সেটা স্ট্র্যাপিংও বলতে পারো। আচ্ছা, এখন মোটামুটি এখানে বেশ কয়েকটা টেকনিক দেখানো হয়ে গেছে। এছাড়া আমি কিছু জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে কার্সর প্লেসমেন্টটা। আমাদের বাঙালি প্লেয়াররা বেশিরভাগ শুটিং এর উপরে কথা বলে, শুটিং নিয়ে চিন্তা করে ইমপ্রুভ করবে কিংবা এইম চেষ্টা করে। আর শুটিং এর মধ্যে অনেকগুলি ক্রাইটেরিয়া আছে, যেরকম হেড লেভেল ফার্স্ট, বেসিক জিনিসটা মাথার লেভেলে রাখতে হবে। এইমটা সবসময় মাথার লেভেলে, কোথায় কোথায় মাথা থাকে, সো যখন নড়া বাজে যেন মাথার লেভেলে ঘুরে, নট পায়ের নিচে। আহ, তারপরে যেটা বাঙালিরা মিস করে স্পেশালি আমাদের প্লেয়ার, সেটা হচ্ছে যে যখন মুভ করে কার্সরটা
এটা স্মুথ ভাবে যায় না, জিনিসটা এইভাবে স্মুথ ভাবে যায় না, স্ক্যানিংটা খুব ভালো না। স্ক্যানিংটা যেরকম আমি যদি কেটে যাই, আমি ন্যাচারালি আমি স্ক্যান করব, ফার্স্ট এখানে একটা ব্ল্যাঙ্ক শট মারার চেষ্টা করব, তারপরে আমি এইভাবে ধরে ধরে আগে থাকবো, মানে এই কর্নারটা মাথায় আগে পড়ে। সো আমি ওয়ালের সাথে ঘেঁষে কিন্তু আমার কাজটা যাচ্ছে সবসময়, যেন সাথে সাথে দেখার সাথে সাথে শটটা নিতে পারি। তো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, তুমি কি করতেছো। এখানে অপারটা থাকলে নিব, কিন্তু যখন এখানে স্ক্যান করবো তখন আমি রাখবো। সো আমার স্ক্যানিংটা এরকম, যেরকম ওদিকে অপার থাকলে আমি এইভাবে স্ক্যান করবো, এইভাবে স্ক্যান করে আগে থাকবো, যদি অপারটা হাতে পড়ে নাকি কোনোভাবে, যে একটু কর্নার দেখবো যে শটটা নেব। সো এই যে স্ক্যানিংটা, ওয়াল ঘেঁষে স্ক্যান করা, এই জিনিসগুলি খুবই ইম্পর্টেন্ট। এগুলি একটা সেন্সিটিভিটি যদি তুমি ভালো করে ম্যাচ করাতে পারো, তাহলে তুমি এটা খুব পারফেক্ট ভাবে এইম করতে পারবা। সো এগুলি খুব ইম্পর্টেন্ট, যে তুমি এখানে একটা স্ক্যান করতেছো, কেউ এখানে কর্নারে আছে, কিন্তু তোমার কর্নারটা মারতে হবে। এখন তুমি যদি দৌড়ায় যাও, তোমার এইম থাকে এখানে, এরকম করে স্ক্যান করে ঠিক না থাকে, তাহলে তুমি এই টাইনা আনতে মাথার কাছে অথবা টাইনা নিতে মাথার দূরে, এগুলি খুব দেরি হয়ে যায়। এত দেরি কেউ ভালো প্লেয়ার হলে তোমাকে আগিয়ে মেরে ফেলতো। আচ্ছা, এখন শুটিং প্লেসমেন্টে গেল। এখন আরেকটা টেকনিক হচ্ছে যে শুটিংটা, ফর এক্সাম্পল তোমার কিছু স্পট জানতে হবে, যেরকম প্লেসমেন্টটা কোথায় প্লেস করবে, তোমার এটা মানে কার্সরটা কোথায় প্লেস করবে, এটা খুবই ইম্পর্টেন্ট। কার্সরটা প্লেসমেন্টগুলি তোমার জানতে হবে, যে কোথায় কোথায় মাথাগুলি থাকে ন্যাচারালি। দেখা যায় যে এখানে বসে থাকে, তো আমি ফর এক্সাম্পল এখান থেকে আসতেছি, আমি জানি ফার্স্ট যদি কেউ থাকে এখানে থাকবে, এখানে মাথাটা থাকবে। সেকেন্ড যেটা দেখবো সেটা হচ্ছে এই জায়গাটা মাথায় থাকবে, এই কোনো একটা জায়গার মধ্যে স্পটে মাথায় থাকবে। সো এই জায়গাগুলি প্লেস থাকতে হবে। অলসো এদিকে আসার পরে এটা চেক, এখানে আছে নাকি, তারপরে স্ক্যান করার সময় এখানে দেখতে হবে যে আছে নাকি, অথবা এই জায়গাটার লোক বসে আছে নাকি মাথা দিয়ে। সো এই জিনিসগুলি দেখতে হবে, যে এখানে লোকে আছে নাকি, তারপর এই স্পটে আছে নাকি, এই স্পটে আছে নাকি। সো এগুলি খুব ইম্পর্টেন্ট স্ক্যান করার সময়। সো তুমি যদি যাও, আমি তাহলে স্টেপ বাই স্টেপ দেখাই। ফার্স্ট হচ্ছে এটা, ন্যাচারালি আমি যদি এদিক দিয়ে হেঁটে আসি, তাহলে মিডটা এইভাবে দেখবো। তারপরে এসে এখানে একটা ব্ল্যাঙ্ক শট নেওয়ার চেষ্টা করবো, যেন আমাকে না মারতে পারে। এইভাবে দেওয়ার সময় এইভাবে যাবো, এখানে যদি কেউ দাঁড়ায় থাকে। দেন আমি এখানে হয়তো ফ্ল্যাশ ট্যাশ মারবো, এখানে মেরে এই জায়গাটা আবার এইম করার চেষ্টা করবো, যেন মাথাটা এখানে লুকায় আছে নাকি। তারপরে আমি দেখবো এই জায়গাটা। সো এটার পরে আমি দেখবো এই জায়গাটা। তারপর আমি এখান দিয়ে একটু উঠে, আমার এইটা এখানে থাকবে, কারণ এখানে অনেকজন দাঁড়ায় থাকে, এই জায়গাটা দাঁড়ায় থাকে। সো এটা 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 এইদিকে চেক করবো। এরপরে আমি দেখবো এখানে কেউ আছে নাকি, এই জায়গাটা কেউ আছে নাকি, এই জায়গাটা। সো এরপরে আমি এখানে একটা ব্ল্যাঙ্ক শট নেওয়ার চেষ্টা করবো। সো কতগুলি স্ক্যান করলাম, তাই না। এখানে আসার পরে এই জায়গাটা দেখবো যে এটা কিছু আছে কেউ। সো এরপরে আমি এগুলি দেখবো, দেন এটা দেখবো, দেন এটা দেখবো, দেন এই জায়গাটা দেখবো। সো এগুলি হচ্ছে স্ক্যানিং। তার মধ্যে আবার এইটাও পড়ে, এই জায়গাটা পড়ে। সো ন্যাচারালি আমি এদিকে এইম করি না, যদি কার ফুটস্টেপ না পাই। ফুটস্টেপ, মাটির ফুটস্টেপ পেলে বুঝবো যে সে নিচে আছে এখানে, তাহলে আমি এদিকে ফোকাস করবো। সো ন্যাচারালি ক্যাটে দুজন থাকলে খুবই কনফিউজিং হয়ে যায় মাঝে মাঝে। সো বাট ভালো শুটার হলে তুমি সবসময় খেয়াল করবে কীভাবে ফোকাস করতে হবে কোন স্পটগুলিতে। আচ্ছা, সো এই যে পজিশনগুলি, কার্সার প্লেসমেন্টগুলি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা শুটারের জন্য। এগুলি নতুন প্লেয়াররা জানে না কীভাবে করতে হয়। আচ্ছা, গেল। আরেকটা জিনিস হচ্ছে শুটিংয়ে, সেটা হচ্ছে আমি যখন ক্যাটে হাঁটি, ফর এক্সাম্পল আমি এখন টেরো, আমি ক্যাটে হাঁটতেছি, আমার কিছু কমন প্লেস আছে আমি যেখানে দাঁড়াবো, অথবা ওই পজিশনে দাঁড়াবো। ফর এক্সাম্পল আমি এখানে দিতে পারছি, আমি চাইলে যদি স্ক্যান করি তাহলে আমি এভাবে মুভ করবো। সো আমার মুভমেন্টটা হচ্ছে, আমার সবসময় মুভমেন্টটা এইভাবে থাকবে, এবং মেজর প্লেয়াররা এইভাবে হেঁটে আসবে, এখানে এসে বক্সে কভার নেবে। যদি এখানে কেউ থাকে, বক্সে কভার নিয়ে এখানে মারার চেষ্টা করবে, অথবা এখান থেকে কভার নেবে। সো ও কিন্তু এখান দিয়ে হেঁটে আসবে এই লেনটাতে। সে এদিক দিয়ে আসবে না, এদিক দিয়ে আসবে না, কিন্তু ন্যাচারালি এদিক দিয়ে আসবে। সো তুমি এমনভাবে কার্সরটা প্লেস করবা এজ এ সিটি, তুমি জানো যে প্লেয়ারটা যখন প্যারালাল ভাবে মুভ করতেছে, একটু স্পিড বেশি। বাট কিছু কিছু স্পটে আছে সে স্ট্রেট এদিকে হাঁটা শুরু করে। ফর এক্সাম্পল মনে করো
সে ওদিকে কভার নেবে না, বাট সে এদিকে যাবে, তুমি শিওর যে সে এদিকে যাবে। সো এই লেনে সে ডাইরেক্ট হাঁটা শুরু করবে, এই লেনে সে ডাইরেক্ট হাঁটা শুরু করবে। সো তোমার যদি কার্সারটা এই পজিশনটা তুমি জানো যে এই দিকে সে হাইটে আসবে, এইটার এই অ্যাঙ্গেলে হেড লেভেলে নিয়ে রাখা কার্সারটা বেটার, রাদার দেন ও যে মুভ করতেছে এর স্পিড বেশি লাগে, তোমার এইভাবে নড়ায় নড়ায় এইম করতে হবে। তার ক্ষেত্রে তুমি যদি জানো যে এইখান দিয়ে সেটা হেঁটে আসবে, তাহলে তুমি এখানে প্লেস করতে পারো, অথবা সে যদি ওদিকে কভার নেয় তুমি এইখানে পজিশন রাখতে পারো, কারণ সে এখানে সে দাঁড়াবে তোমাকে মারার জন্য, সে এই জায়গাটা মাথাটা এসে দাঁড়াবে তোমাকে দেখতে চাবে, সো এরকম তুমি প্লেস করে রাখতে পারো। আর সে যখন এইভাবে হেঁটে আসতে থাকবে, সে স্ট্রেট লাইনে আসতে থাকবে, তো তোমার সামনে তো তোমার এইমটা আরো বেটার থাকবে। বাট সে যদি এখন মুভ করতে থাকে এরকম ক্যাট থেকে বেরোয় এরকম মুভ করতে থাকে, এই এম করাটা খুবই ডিফিকাল্ট, কারণ সে ড্যান্স করবে, তুমিও ড্যান্স করবা তার সাথে, তোমাদের পার্টি নাচ গান হওয়া শুরু করবে, কেউ কারো মারতে পারবে না ঠিক মতো। তুমি যদি জানো প্লেস করতে হবে কোথায় ঠিক মতো, এবং লাইন অফ ফায়ার অথবা লাইনে যদি ফালাতে পারো, দ্যাটস বেটার। যেরকম আরো স্পট দেখাই, এইখানে মারাটা খুবই ডিফিকাল্ট, বাট বেশিরভাগ প্লেয়ার এই জায়গাটা এসে আটকায় যায়, এই বলের মধ্যে এসে মাথাটা এখানে থাকে, আটকায় যায়। সো তোমার প্লেসমেন্টটা হবে ঠিক এই জায়গা এইভাবে। সো ও এসে স্ক্যান করতে যাবে, এই জায়গাটা এসে দাঁড়াবে, লক হয়ে যাবে, বাই লাকিলি সে ওয়াল ঘেসে আসতে আসতে এই জায়গাটা বা দাঁড়াবে। সো এরকম একটা লেভেলে যদি এইম রাখো তাহলে মারতে পারবে। সিমিলারলি ও যখন তোমার এখান দিয়ে হেঁটে আসবে, তুমি এখানে হেড লেভেল রাখবে, সো তুমি জানবা যে এই দিক দিয়ে সে হেঁটে আসবে। সো এইটার তো খুবই স্ট্রেট লাইন, সে এই দিক দিয়ে হাঁটবে, নাহলে ঘেসে ঘেসে আসবে। সো ন্যাচারালি সে ওই দিক দিয়ে ঘেসে আসবে, তোমার হেড লেভেল জানতে হবে। আরো বেটার হয় তুমি যদি পজিশন নিতে পারো, এখানে চুপচাপ বসে থাকো, দেখো এখানে আসছে। সো এটা খুবই খুবই ন্যারো একটা ইয়া, সো তোমার জন্য অনেক ইজিয়ার হেডশট নেওয়া, খুবই খুবই ইজিয়ার। টেরোদের জন্য কষ্ট, সিটিজের জন্য ইজি। সো এই জিনিসগুলি মানে মাথায় রাখতে হবে। যেরকম এখানে লোকালে এই জায়গাটা দিয়ে হেঁটে আসে, এই এই লাইনটা তুমি পাবা, সো খুব ভালো মতো শট নিতে হবে। সো এই যে পজিশন দাঁড়ানোর, তারপরে লাইন অফ ফায়ার, তোমার এমন একটা জায়গায় দাঁড়াবে যেন অ্যাডভান্টেজ পাওয়া সবসময়, এগুলি তোমাদের জানতে হবে, সো যেন তুমি অনেক ফ্যাক করতে পারো। আচ্ছা, সো এটা মোটামুটি তোমরা দেখলা, স্কিলস কিছু দেখিয়েছি, কিছু মিস থাকলে আমি পরের ভিডিওতে এগুলি আবার কভার করব। অনেক টেকনিক আছে, এগুলি মানে শেষ করা যাবে না বলে। অ্যান্ড তোমরা যেটা করবা সেটা হচ্ছে যে ভিডিও দেখবা, ডেমো দেখবা, স্পেশালি ডেমোগুলি নেওয়াবা ওয়েবসাইট থেকে। সো ডেমো আবার রেকর্ড করে কেমনি এটা তোমাদের দেখায়, সেটা হচ্ছে রেকর্ড কনসোল, রেকর্ড দিয়ে ওয়াসি দিলে রেকর্ড হওয়া শুরু করবে, অলরেডি রেকর্ডিং স্টপ আছে। সো ডেমো রেকর্ড হলো, এটা ডেমো রেকর্ড হয়। সো ডেমো রেকর্ড কেমনে দেখবা, শিফট প্লাস F2 চাপ দিলে রেকর্ড ডেমো আসে। সো এগুলি আমি আরো পরের ভিডিওতে এগুলি দেখাবো কেমনে দেখতে ডেমো। সো ফর নাও তোমরা বানি হপিংটা একটু দেখলা, তারপরে তোমরা হেড লেভেলের কথা বললাম, যেরকম হেড লেভেলে, নট লাইক এখানে হেড লেভেলের উপরে। রিকয়েল দেখলা একটু, সো রিকয়েলটা কি, গুলিগুলি উপরে উঠতে থাকে, এটা রিকয়েল। তারপরে তোমাদের সাথে বললাম যে সো এরপর হচ্ছে বার্স্ট ফায়ার, বার্স্ট ফায়ার। তারপরে বলেছি ট্যাপ ফায়ার, ট্যাপ ফায়ারটা সিএস করতে অত ইফেক্টিভ না, 1.6 আর সোর্সের মতো। সো ট্যাপ ফায়ারটা একটু বুঝে শুনে ট্যাপ ফায়ার যদি করতে হয়, বাট আমি সাজেস্ট করবো তার চেয়ে বার্স্ট ফায়ার করলে বেটার। সো একের দুইটা ফার্স্ট দুইটা গুলি খুবই খুবই ডেডলি। সো এগুলি তুমি দুটো ফায়ার করে প্র্যাকটিস করতে পারো, ফার্স্ট ফায়ার। তিনটা ফায়ার যদি করতে চাও তাহলে নিচে নামাতে হবে, 3 নাম্বার গুলি থেকে নিচের দিকে নামাতে হবে। সো এগুলি রিকয়েল কন্ট্রোল। সো ট্যাপ ফায়ার গেল, বার্স্ট ফায়ার গেল। স্ট্র্যাফিংটা হচ্ছে যে আমি যেটা বলেছি যে এডি এডি এডি, যখন ব্রেক পয়েন্ট, যখনই তুমি ফর এক্সাম্পল আবার জিনিসে দেখায়,
এ চাপ দিচ্ছ, যখনই ডি চাপটা দিবা তখন তোমার রিকয়েল রিসেট হয়ে যাচ্ছে, তোমার রিকয়েলটা আবার ব্যাক টু নর্মালে চলে আসে। সো জাস্ট এ এসে ডি চাপে এটা শুট করবা, তখন এটা পারফেক্ট হবে। অথবা ডি চাপে ধরে রাখছো, এ চাপ দিয়ে সাথে সাথে এগুলি, তাহলে এইগুলি একদম পারফেক্ট লাগে। সো এগুলো হচ্ছে ট্রাফিক। বানি হপিং দেখলাম, বানি জাম্পিং, সো এই জিনিসগুলি দেখিয়েছি। সো এই জিনিসগুলি খেয়াল করো। তারপর হচ্ছে লং জাম্প বানি হপিং এর মধ্যে। সো সো এই জাম্পগুলি তোমার প্র্যাকটিস করতে হবে। এটা তোমার যে নিউকে ইয়ালো ট্যাঙ্কিতে উঠতে পারবা যদি তুমি লং জাম্প করতে পারো। সো এই জিনিসগুলি একটু দেখবা, লং জাম্প আর বানি হপিং। একটা হচ্ছে তোমার, ও আচ্ছা, একটা স্কিল আমি স্কিপ করে গিয়েছি, সেটা হচ্ছে তোমার স্পন জাম্প। স্পন জাম্প হচ্ছে যখন তুমি লাভ দিবা, এই যে আমি কিন্তু পুরো লাভ দিয়ে এই সাইডে পড়িনি, আমি লাভ দিয়ে মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছি। এই যে লাভ দিয়েছি কিন্তু ডি চাপ দিয়েছি। সো যাচ্ছি না, আমি জাস্ট যাচ্ছিলাম, ডি চাপ দিয়ে দাঁড়াই গেলাম, যায় ডি চাপ। সো লাভ দিয়ে তুমি মাঝখানে দাঁড়ায় যাবো, চাপ করে নিচে মানে পড়ে যাবে। এটা কেমন করতে হবে, মনে করো এ চাপ দিয়ে লাফতে দিলে ডি চাপ দিল, সো সে ব্রেক দিবে, মিড এর ব্রেক দিয়ে দাঁড়ায় যাবে, নিচে পড়বে। সো এগুলি স্পন জাম্প। সো এগুলি তুমি অপার দিয়ে ডজ করতে পারো। সো অনেক কাজে আসে, এই টেকনিক কিন্তু তোমার শিখতে হবে আর কি। অথবা তুমি যদি রাউন্ড কর্নার আসতে চাও খুব ফাস্ট, এগুলি হপিং করে বেরোলা, ঠিক আছে। জাম্প দিয়ে এসে হপিং কেমনে করতে হয়, এইগুলি তোমাদের শিখতে হবে, এগুলি খুবই কাজে দিবে আর কি। আচ্ছা, এখন স্ক্যানিং তোমাদের বললাম। শুটিং, অনেক রকমের শুটিং আছে। সো স্ক্যানিংটা খুব ইম্পর্টেন্ট। কয়টা ওই যে যেটা তোমাদের ক্যাটে দেখিয়েছি, যে কয়টা পজিশনে স্ক্যান করতে হয়, কীভাবে স্ক্যান করবা, এগুলি দেখানো হয়েছে। সো এরকম তোমার জানতে হবে, 1 2 3 4 5 6 7 8, এইভাবে দেখবা যে কয়টা জায়গায় স্ক্যান করে করে আগাতে হয়। আচ্ছা, অ্যান্ড এর সাথে তোমাদের রিলোড টাইমটা দেখিয়েছি। কুইক সুইচ, যখনই সে কিকটা লাগাচ্ছে তখনই তুমি কুইক সুইচটা চাপ দিবা। রিলোড লাগানোর সময় সাথে এটা হয়নি, সো এটা ফাস্টার হয়, রিলোড টাইমটা অনেক ফাস্ট হয়। তারপর হচ্ছে কুইক সুইচ। কুইক সুইচ হচ্ছে মারার সাথে সাথে কি চাপ দিবা। আবার দেখেন কি চাপ দিবা, সো তাতে এই রিপোর্টটা হাতে চলে আসে। ড্যান্সিং এর কথা বলছি, কে কি কীভাবে ড্যান্স করে, এক একটা প্লেয়ার এক এক রকম ড্যান্সিং করে। সো এই জিনিসগুলো মাথায় রেখো, এরকম ড্যান্সিং করে। আর কি দেখিয়েছি, এই তো মোটামুটি এই কটাই দেখানো হয়েছে। এর সাথে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে বাংলাদেশি প্লেয়াররা যেটা ওই যে স্ক্যানিং করে না ঠিক মতো, এই স্মুথ মুভ করে না, বলের সাথে কার্সর লাগায় রাখতে পারে না। সো এটা বাইরের প্লেয়াররা অনেক প্রচুর করে, জিনিসটা খুবই প্রচুর করে, স্ক্যান করে এইভাবে খুব সুন্দর মতো স্ক্যান করে। এইটা যদি তোমার অ্যাচিভ করতে হয়, তাহলে এই অ্যাচিভমেন্টটা করতে হলে তোমার প্র্যাকটিস করতে হবে। বাইরের প্লেয়ার এইভাবে স্ক্যান করতে হবে, সমানে সমানে এইভাবে স্ক্যান করতে হবে। এই জিনিসগুলো দেখতে হবে তোমার কেমনে করতে পারো। সো এটা যত তোমার সেন্সিটিভিটি যত বেটার হবে, তোমার সাথে ম্যাচ করবে হাতের সাথে, তত বেটার। সো এই কারণে তোমাদের সেন্সিটিভিটি যারা নতুন প্লেয়ার আছে তারা একটু কমাই নিও। এছাড়া আরেকটা জিনিস যেটা হচ্ছে, সেটা হচ্ছে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে মাসেল রিফ্লেক্স বলে ওটাকে, রিফ্লেক্স শুটিং। তোমরা যত ডেথ ম্যাচ খেলবা, সার্ভারে খেলবা, রিফ্লেক্স ইমপ্রুভ করবে, মাসেল মেমোরি ইমপ্রুভ করবে। মানে তোমার খেলাটা মুখস্থ হবে। যেরকম ফর এক্সাম্পল তুমি সুইমিং জানো না, বাট তুমি সুইমিং করা শুরু করলে, তোমাকে কেউ শিখালো, তুমি সারা জীবন মনে রাখবা। সো সুইমিং কেমনে করতে তোমার মাথার মধ্যে ঢুকে যাবে। সিমিলারলি শুটিংটাও সেরকম আর কি। যে ফর এক্সাম্পল এই মাপটা মনে করো ক্যাটে আছে, আবার হঠাৎ করে লং এ একটা শট করলে কিন্তু মিস করবে। তো তুমি এখানে ক্যাট থেকে যে লং এ এমটা নিবা, এটার যে মাপটা, তো আমি ফর এক্সাম্পল একটা এক্সপার্ট না হলেও এখানে আমি এমটা নিতে চাচ্ছি, এখান থেকে এই এই পর্যন্ত নিয়ে আসবো। সো এই মাপটা তোমার বারবার প্র্যাকটিস করতে হবে। এটা রিফ্লেক্স, জাস্ট একটা শট বাম থেকে আওয়াজ পেলা, থাপ করে একটা শট নিবা, মানে এখানে থাপ করে লেগে যাবে। সো এটা হচ্ছে রিফ্লেক্স, এটা হচ্ছে তোমার মানে কমন রিফ্লেক্স। এবং এরকম কাছে মাথা থাকলে দেখা যাচ্ছে হেড লেভেলে তুমি এম করতে চাচ্ছ, তুমি খুব সুন্দর মতো লেগে যাবে। মনে করে প্লেয়ারটা এখানে চলে আসছে, তুমি এখান থেকে এইম করছো, জাস্ট বেরোছে দেখছো, কিন্তু প্লেয়ারটা এখানে, তুমি কি করবা, হঠাৎ করে তোমার হাতে অটোমেটিক চলে যাবে, এখানে ঠাপ করে একটা হেডশট লাগবে,
ঝাপ করে একটা হেডশট লাগবে, দেখা যাবে ওই প্লেয়ারের মাথায় লেগে মরে গেছে। তো এই যে অটোমেটিক ধাপ করে চলে আসাটা, এটা কিন্তু রিফ্লেক্স। এটা তোমার খেলতে খেলতে আসবে, ডেথ ম্যাচ যত খেলবা এই অত সুন্দর হবে। আহ, এরকম খুব রেয়ার প্লেয়ার দেখেছি যারা খুব অ্যাকুরেট করতে পারতো। আমার দেখা মতো, আমি ঠিক শিওর না, আমি দুটা প্লেয়ার বলবো চোখে দেখা, সেটা হচ্ছে আমাদের উসামা জি। ও জি নামে খেলতো, ও এই জিনিসটা খুব প্র্যাকটিস করতো, যেগুলিকে বলে মাসেল মেমোরি না, ওগুলি খুব প্র্যাকটিস করতো। ওর এই জিনিসগুলি খুব ভালো ছিল। ডিএগেল খুব ভালো খেলতে পারতো। যেরকম বার্নিং জিহান আমাদের এই ডিএগেলটা খুব ভালো পারে এটা করতে, ধাপ ধাপ করে লাগাতে পারে। তো এটা ওর মাসেল মেমোরিটা খুব ভালো, কারণ সবসময় ডিএগেল আর অফ দিয়ে খেলতো। তো এই কারণে ওর ডিএগেলটা খুব ভালো ছিল। জাস্ট প্লেয়ার দেখছে মাথাটা এখানে, ওইখানে এম করা, থাপ করে সেটা মারবে, থাপ করে লেগে যাবে। তো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। আহ, এটা হচ্ছে রিফ্লেক্স। এবং আরো কিছু কিছু শট আছে যেগুলো মনে কর মানে আন্দাজে লাগে, মানে তুমি জাস্ট তোমার গুলি করছে মারছো, কিন্তু প্লেয়ারটা ছিল ক্যাটে, তুমি মনে করছো এখানে, তুমি এখানে এন্টার নিছো, কিন্তু এই প্লেয়ারটা শটটা খেয়ে গেল, এগুলি লাকি শট, এগুলি রিফ্লেক্স না। সো রিফ্লেক্স আর লাকি শটের ডিফারেন্স হচ্ছে এটাই। রিফ্লেক্স শট হচ্ছে তোমার মাসল মেমোরিটা, মুখস্থ শট যেগুলি, মানে হাতে একদম মেজারমেন্ট করা, দেখার সাথে সাথে তোমার অটোমেটিক তোমার এইম করা লাগবে না, মাউসটা নড়াতে হবে না, তোমার হাত নিজে নিজে নিয়ে যাবে ওই জায়গাটা। সো মাসেল মেমোরি, রিফ্লেক্স সবসময় থাকবে একটা প্লেয়ারে। এটা প্র্যাকটিস যত করবে তত বেটার হতে থাকবে। সো এটা কখনো যায় না। জাস্ট লাইক লার্নিং সুইমিং অথবা ড্রাইভিং যদি শিখতে চাও, এইভাবে জিনিসগুলো ডেভেলপ করে। সো এই তো মোটামুটি তোমাদের অনেক কিছু কভার করলাম। আহ, এগুলি কাজে লাগাবে তোমরা। অ্যান্ড এছাড়া নেক্সট ভিডিওগুলিতে স্ল্যাশ অফ নিয়ে তোমাদের কিছু টেকনিক দেখাবে। জুম সেন্সিটিভিটি, তারপরে কেমন স্কোপ করতে হয়, কেমন জাম্প করে এসে বসতে হয়, কিছু টেকনিক স্কিলস দেখাবে, কথাবার্তা বলবে, আমি আমি থাকবো এটার মধ্যে। এরপরে আরো যারা যারা দেখাতে চায়, টিউটোরিয়াল বানাতে চায়, মোস্ট ওয়েলকাম, তারা একটু হেল্প করলো নতুন কমিউনিটিতে। সো আমি অনেক কথা বললাম, এখন এই ভিডিওটা শেষ করি তাহলে। সো নতুন প্লেয়াররা তোমার প্র্যাকটিস করবা এবং অনেক কাজে দিবে এগুলো। সো ফর নাও, গুড বাই, আল্লাহ হাফিজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।